অন্যতম সেরা ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দিয়ে। তো যেহেতু আপনারা সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে একজন সিভিল সার্ভেন্ট ছিলেন, এটা কি জানেন নাকি? উনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং উপমহাদেশের মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম গ্র্যাজুয়েট ছিলেন কিন্তু তিনি। হ্যাঁ, এই যে পেশায় তিনি ছিলেন হচ্ছে ম্যাজিস্ট্রেট, মানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং উপমহাদেশের প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেটও বলা হয় থাকে। তো তার সম্বন্ধে যদি আমরা পড়ি, আমরা একটা ফাঁকা স্লাইড নিয়ে পড়ি একটু। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা না হয় স্লাইডগুলোতে যাবো বা দেখে নিব। তাহলে তার পেশা, আমি প্রথমে আপনার পেশা বলছি, তার পেশাটা কি ছিল? তার পেশা ছিল হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঠিক আছে? আচ্ছা, আমি একটু মানে ছন্নছাড়াভাবে লিখে যাচ্ছি। আচ্ছা, এই বঙ্কিমের কিছু উপাধি আছে। এই উপাধিগুলো কি জানেন? বঙ্কিমকে বলা হয় বাংলার ওয়াল্টার স্কট। কেন বলা হয়? কারণ হচ্ছে সাহিত্যে ওয়াল্টার স্কট নামে একজন ঔপন্যাসিক ছিলেন, তার প্রভাব কিন্তু বঙ্কিমের মধ্যে দেখা যায়। বঙ্কিমকে বলা হয় সাহিত্য সম্রাট। হ্যাঁ, সাহিত্য সম্রাট। বঙ্কিমের আরেকটা নাম আছে, এটা হচ্ছে ঋষি। বঙ্কিমকে ঋষি বলেন হচ্ছে অনেক হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা অনেকে বঙ্কিমকে ঋষি বলে ডাকেন। আচ্ছা, বঙ্কিমের একটা ছদ্মনাম যেটা বঙ্কিম নিজে ইউজ করতেন, এটা হচ্ছে কমলাকান্ত। কমলাকান্তের দপ্তর আপনারা অনেকে পড়ছেন, কমলাকান্তের জবানবন্দি পড়ছেন, এগুলো বঙ্কিমের লেখা। এখানে কমলাকান্ত, এটা বঙ্কিম ইউজ করতেন আর কি। আচ্ছা, তো এইগুলো হচ্ছে বঙ্কিমের ছদ্মনাম, এগুলো কিন্তু প্রিলিতে অনেক সময় আসে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে আপনাকে। এবং উপমহাদেশের প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি, এটাও আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বঙ্কিমের যেটা আমি বলবো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বঙ্কিমের সম্পাদিত পত্রিকা। বঙ্কিমের সম্পাদিত পত্রিকার নাম কি জানেন? এটা হচ্ছে বঙ্গদর্শন। এই বঙ্গদর্শন পত্রিকাটা হচ্ছে 1872 সালে সম্পাদিত হতো, এই মনে রাখবেন 1872 সাল। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা আসবি বঙ্কিমের প্রথম সার্থক উপন্যাস। আচ্ছা, বঙ্কিমের না, এটা আসলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম হলো দুর্গেশ নন্দিনী। হ্যাঁ, এই দুর্গেশ নন্দিনী আগে অনেকে অনেক কিছু লিখছেন, যেমন আলালের ঘরে দুলাল লিখছিলেন। তারপরে হচ্ছে হ্যানা ক্যাথারিন মুলেন্সের একটা বই ছিল, আমি ঠিক মনে করতে পারতেছি না এই মুহূর্তে, বাট এই বইগুলা কোনোটাই কিন্তু সার্থক উপন্যাসের মর্যাদা পায় নাই। প্রথম সার্থক উপন্যাসের মর্যাদা পাইছে হচ্ছে দুর্গেশ নন্দিনী বঙ্কিমের। আচ্ছা, এই দুর্গেশ নন্দিনী কাহিনীটা অল্প একটু বলি। দুর্গেশ নন্দিনী, এখানের মধ্যে দুর্গেশ নন্দিনী শব্দটার অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে দুর্গ প্রধানের কন্যা। এই দুর্গ প্রধানের কন্যা হচ্ছে তিলোত্তমা। ঠিক আছে, এই তিলোত্তমা হলো মান্দারান দুর্গে বসবাস করতেন। দুর্গটার নাম মান্দারান। ঠিক আছে, এই মান্দারান দুর্গে হচ্ছে তিলোত্তমার বসবাস ছিল। তিলোত্তমার মায়ের নাম হচ্ছে বিমলা। হ্যাঁ, এই মান্দারান দুর্গে একবার আসলেন হচ্ছে কে? জগৎ সিংহ। এই জগৎ সিংহ হচ্ছে একটা রাজপুত। এখন এই জগৎ সিংহর সাথে এই তিলোত্তমার এখানে প্রেম হয়ে গেছে। আবার এদিকে আরেকজন হচ্ছে আয়েশা। এই আয়েশা হচ্ছে আবার পড়ছে জগৎ সিংহের প্রেমে। তো এখানে একটা ত্রিভুজ আকৃতির প্রেম দেখা যাচ্ছে। আয়েশা হচ্ছে আবার জগৎ সিংহকে পছন্দ করে, আবার জগৎ সিংহ তিলোত্তমা পছন্দ করে, তিলোত্তমা আবার জগৎ সিংহকে পছন্দ করে। আবার আয়েশার যেই প্রণয়ী সে হচ্ছে পাঠান সেনাপতি ওসমান। এই পাঠান সেনাপতি ওসমান সে তো এই বিষয়টা নিতে পারে না যে আয়েশা জগৎ সিংহকে পছন্দ করতেছে। সো পাঠান সেনাপতি ওসমান লাগছে হচ্ছে জগৎ সিংহের বিরুদ্ধে, আর এদের মধ্যে লাগালাগি মানে হলো কি? যুদ্ধ। হ্যাঁ, তো এই যুদ্ধে দেখা যাচ্ছে যে পরবর্তীতে পাঠান সেনাপতি ওসমান সে পরাজিত হয়েছে, জগৎ সিংহ জিতছে এবং জগৎ সিংহের সাথে তিলোত্তমার ধুমধাম করে একটা বিয়ে হয়েছে।
ঠিক আছে, সবাই হ্যাপি হ্যাপি। তো এই যে ঘটনাটা, এইটাই হলো এই দুর্গেশ নন্দিনী উপন্যাসের কাহিনী। তো কথা হলো দেখেন, আয়েশা মুসলমান, ওসমান গনি মুসলমান, তিলোত্তমা হিন্দু, জগৎসিংহ হিন্দু। তো আসলে এখানে দেখা যায় যে বঙ্কিম আসলে হিন্দু সমাজকে একটু বড় করে দেখাইছে, মুসলমানকে একটু খাটো করে দেখাইছে আর কি। তো এই জন্য এই উপন্যাসের একটা উত্তর হিসেবে, হ্যাঁ, এই উপন্যাসের উত্তর হিসেবে একটা উপন্যাস লেখা হয়েছে রায় নন্দিনী। দুর্গেশ নন্দিনীর প্রত্যুত্তরে রায় নন্দিনী লিখছে। এই রায় নন্দিনীটা কি লিখছে জানেন? এটা হচ্ছে লিখছে ইসমাইল হোসেন সিরাজি। ঠিক আছে, ইসমাইল হোসেন সিরাজি লিখছে রায় নন্দিনী। ওকে, তো মোটামুটি এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে যে প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনীর উত্তরে ইসমাইল হোসেন সিরাজি লিখছেন রায় নন্দিনী। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আরো দেখি এখানে বাংলা সাহিত্যের প্রথম, আচ্ছা এইটা তো গেল হচ্ছে আপনার প্রথম সার্থক উপন্যাসের কথা। এরপর আসি আমরা প্রথম রোমান্টিক উপন্যাসের কথা। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস হইল কপাল কুণ্ডলা। কপাল কুণ্ডলা, এই কপাল কুণ্ডলা এই উপন্যাস কে লিখছে? অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপাল কুণ্ডলা উপন্যাসের মেইন চরিত্র যারা, তারা হলেন কপাল কুণ্ডলা নিজে। আচ্ছা, আর এরপর হচ্ছে তো আপনার আরেকজন আছে যে কপাল কুণ্ডলা উপন্যাসের মেইন একটা চরিত্র, সে হচ্ছে নবকুমার। নবকুমার, ঠিক আছে, এই নবকুমার এর বসবাস ছিল হচ্ছে একটা গ্রামে। সে যে গ্রামে বসবাস করতো এটার নাম ছিল সপ্তগ্রাম। এই সপ্তগ্রামের অধিবাসী নবকুমার একদিন একটা প্রবল ঝড়ের মধ্যে পড়ে। ঝড়ের মধ্যে পড়ে সে হচ্ছে ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে আশ্রয় নেয়। ওই দ্বীপে গিয়ে যখন সে আশ্রয় নেয়, তখন ওই দ্বীপে একজন লোক ছিল, নাম হইল কাপালিক। এই কাপালিক তাকে বলি দিতে চায়, বলি দিয়ে মেরে ফেলাইতে চায়। ওই তখন তাকে যখন বলি দিয়ে মেরে ফেলাইতে চায়, তখন নবকুমারকে বাঁচায় হইল কপাল কুণ্ডলা। আচ্ছা, নবকুমারকে কপাল কুণ্ডলা বাঁচাইছে, ভালো কথা। এখন এই কপাল কুণ্ডলা আবার কিন্তু কাপালিকের সাথেই থাকে, মানে কাপালিক হলো এই কপাল কুণ্ডলাকে আশ্রয় দান করছিল। ঠিক আছে, মানে কাপালিকের আশ্রয়ে থাকতো কপাল কুণ্ডলা। নবকুমার যখন এই দ্বীপে আসলো সপ্তগ্রাম থেকে, তখন কাপালিক তাকে মেরে ফেলাতে চাইছে, বলি দিতে চাইছে, তখন আইসা বাঁচাইছে হচ্ছে কপাল কুণ্ডলা। বাঁচানোর পরে আস্তে আস্তে কি হয়েছে, নবকুমারের সাথে কপাল কুণ্ডলার প্রেম হয়ে গেছে। এই প্রণয় থেকে আস্তে আস্তে পরিণয়। হ্যাঁ, এখন এখানে একটা ওই উপন্যাসে একটা খুব ইম্পর্টেন্ট ডায়লগ আছে, খুব নাম করা একটা ডায়লগ, যে পথিক তুমি পথ হারাইয়াছো। এটা কে বলছে? এটা কপাল কুণ্ডলা নবকুমারকে বলছে, পথিক তুমি পথ হারাইয়াছো। মানে নবকুমার আসলে হচ্ছে কপাল কুণ্ডলার প্রেমে পথ হারাই ফেলছে, এইরকম আর কি একটা অবস্থা। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ ডায়লগ আছে, প্রদীপ নিভিয়া গেল। এইগুলা কিন্তু এই উপন্যাসের, কপাল কুণ্ডলা উপন্যাসের ডায়লগ, এবং এগুলো মাঝে মধ্যে আপনার প্রেরিতে কিন্তু আসে, তো মনে রাখবেন। আচ্ছা, এই এখন হইলে এই ধরনের প্রেম হয়েছে, প্রেম হওয়ার পরে কি শেষ? না, নবকুমার এরপরে কপাল কুণ্ডলাকে নিয়ে ফিরে যাচ্ছে সপ্তগ্রামে। ফিরে যাওয়ার পথে তার এই নবকুমারের আবার তার পুরনো বউ সাথে দেখা হয়েছে। ওই পুরনো যে বউ ছিল এর নাম হচ্ছে লুৎফুন্নেসা। এই লুৎফুন্নেসা যে সে হচ্ছে আরব দেশে চলে গেছিল, হ্যাঁ, একটা সময় নবকুমারকে ছাইরে। কিন্তু যখন আবার যখন আবার দেখা হয়েছে অনেকদিন পরে অন দা ওয়ে ব্যাক টু সপ্তগ্রাম, তখন আবার তাদের মধ্যে প্রেমের সম্পর্ক জেগে উঠছে। তো এখানেও দেখেন একটা ত্রিভুজ প্রেম দেখা যায়, নবকুমার আর লুৎফুন্নেসা, হ্যাঁ, আর এদিকে তো কপাল কুণ্ডলা। কপাল কুণ্ডলা হচ্ছে একটা দ্বীপের মধ্যে বড় হয়েছে, কপাল কুণ্ডলার মধ্যে এত প্যাঁচগুছ নাই, সে এত কিছু বুঝে না। ঠিক আছে, এইভাবে করে করে আস্তে আস্তে তাদের মধ্যে কাহিনীটা ডেভেলপ করছে বা কাহিনীটা আগাইছে। এইটাই হলো আপনার কপাল কুণ্ডলা উপন্যাসের মেইন কাহিনী। এইভাবেই হচ্ছে আপনার এই আমাদের বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস যেটা, সেটা আগায় গেছে আর কি।
ঠিক আছে। সো আমরা এখন কপালকুণ্ডলা যেহেতু দেখলাম, নেক্সট হচ্ছে আমরা দেখব আরেকটা ইম্পর্টেন্ট উপন্যাস বঙ্কিমের, সেটা হচ্ছে আনন্দমঠ। আনন্দমঠ, আনন্দমঠ উপন্যাসটা কেন বেশি ইম্পর্টেন্ট? এই আনন্দমঠ উপন্যাস ইম্পর্টেন্ট কারণ আনন্দমঠ উপন্যাসেই প্রথমবার বন্দে মাতরম এই শব্দটা প্রথমবার উঠে আসছে। এখন আপনি দেখবেন যে ইন্ডিয়ান চ্যানেলে প্রায় এই ওয়ার্ডটা দেখা যায়, এই ওয়ার্ডটা ইউজ দেখা যায়। হ্যাঁ, সো এই আনন্দমঠ উপন্যাসের মাধ্যমেই এই শব্দটা প্রথমবার আসছে। আনন্দমঠ উপন্যাসটা কি নিয়ে বানানো জানেন? এটা হচ্ছে আপনার 76-এর মন্বন্তর। 76-এর যে দুর্ভিক্ষ হয়েছিল বাংলা 1176-এর, ওইটার পটভূমিতে সাথে ওই সময় সন্ন্যাসী বিদ্রোহ। সো 76-এর মন্বন্তর আর সন্ন্যাসী বিদ্রোহ, এই দুইটার পটভূমিতে কিন্তু এই আনন্দমঠ উপন্যাসটা রচিত। সো যেই কারণে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, সো এই দুইটা যখন যায়, নেক্সট যেটা আসে এটা হলো আপনার আরেকটা ইম্পর্টেন্ট উপন্যাস বঙ্কিমচন্দ্রের, এটা হলো কৃষ্ণকান্তের উইল। তো বঙ্কিমের এই উপন্যাসগুলো আমি আপনাকে কাহিনী সহ গল্প সহ বলতেছি, চরিত্র সহ বলতেছি, যাতে আপনার মনে থাকে। কারণ এখন কিন্তু প্রিলিমিনারিতে আর জাস্ট এরকম আসে না যে নিম্নের কোনটি বঙ্কিমের উপন্যাস, এখন এরকম আসে নিম্নের কোন চরিত্রটি বঙ্কিমের কৃষ্ণকান্তের উইল উপন্যাস হতে নেওয়া হয়েছে, এই ধরনের প্রশ্নগুলো আসে, মানে আরো ডিপ ডাউন প্রশ্ন আসে। আচ্ছা, কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসটা যখন আমরা দেখব, এই উপন্যাসের মধ্যে আপনার ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে কৃষ্ণকান্ত নিজে। হ্যাঁ, কৃষ্ণকান্ত হলো উইল করছে কাকে? উইল করছে হচ্ছে গোবিন্দলালকে। হ্যাঁ, গোবিন্দলাল হচ্ছে এখানে প্রোটাগনিস্ট ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার আর কি। আচ্ছা, গোবিন্দলাল যাকে বিয়ে করছে এর নাম হলো ভ্রমর। তো যেহেতু কৃষ্ণকান্ত হচ্ছে আপনার গোবিন্দলালকে উইল করছে, সো গোবিন্দলালের হাতে এখন অনেক টাকা পয়সা আছে। এই টাকা পয়সা দেখে তার দিকে আগে আসছে রোহিণী। আচ্ছা, রোহিণী আবার একটু ক্যারেক্টারে গন্ডগোল আছে। কি ধরনের গন্ডগোল? সে হচ্ছে আবার একটু গোবিন্দলালকে পছন্দ করে। আবার গোবিন্দলাল দেখতেছে যে ভ্রমর একটু কালো টাইপ, রোহিণী আবার একটু সুন্দর চঞ্চল, সো রোহিণীকে একটু ভালো লাগে বেশি। এখন ভ্রমরের বাপ হচ্ছে অসুস্থ, ভ্রমর গেছে তার বাড়িতে। ভ্রমর যখন বাড়িতে গেছে গোবিন্দলাল এই চান্স আর মিস করে নাই। গোবিন্দলাল কি করছে? রোহিণীর সাথে ভাগছে। আচ্ছা, এখন রোহিণী, আমি প্রথমে বলছিলাম যে রোহিণী একটু সমস্যা আছে। তো রোহিণী আর গোবিন্দলাল যে ভাগছে, রোহিণী যে গোবিন্দলালের সাথে সুন্দর করে সংসার করবে বা বিষয়টা এমন হয় নাই। রোহিণী আবার কিছুদিন পরে আরেক ছেলে নিশাকরের সাথে প্রেম করা শুরু করছে, এবং নিশাকরের সাথে প্রেম করা অবস্থায় সে গোবিন্দলালের কাছে ধরা গেছে। এখন গোবিন্দলাল বুঝছে যে হায় আমি যেটার সাথে ভাগলাম এটা তো ঠিক নাই, ঝামেলা আছে। তো তখন সে কি করলো? তখন সে হচ্ছে আবার ভ্রমরের কাছে ব্যাক করলো ওই বাড়িতে। কারণ ভ্রমরের কাছে যখন ব্যাক করছে, তখন গিয়ে দেখে যে কি রে, ভ্রমর তো অলরেডি স্বামীর শোকে মরে গেছে, ভ্রমর অলরেডি ডেড। তো গোবিন্দলাল এইসব শোক এসব কষ্ট আর নিতে পারে নাই, সে রোহিণীকে পিস্তল দিয়ে গুলি করে মারছে। তো এইভাবেই এই কৃষ্ণকান্তের উইল উপন্যাসটা এইভাবেই আগাইছে। এটা হলো এটার কাহিনী। এখানে 2-3টা ইম্পর্টেন্ট চরিত্র, গোবিন্দলাল, ভ্রমর, রোহিণী। তো মোটামুটি বঙ্কিমের ইম্পর্টেন্ট কিছু উপন্যাসের নাম আমি বললাম ক্যারেক্টার সহ। তো আই থিঙ্ক এটা হচ্ছে আপনার কাজে আসবে। সো আমরা এখন বঙ্কিমের স্লাইডে চলে যাই আস্তে আস্তে। দেখেন বঙ্কিমের উপন্যাসগুলো এখানে বলা হয়েছে একটা করে রাজমোহনস ওয়াইফ। হ্যাঁ, এটা কিন্তু ইংরেজি ভাষায় উপন্যাস এবং লেখকের অলসো প্রথম উপন্যাস। তো আমি আপনাকে দুর্গেশ নন্দিনী 1865 সালে, মানে বাংলা সাহিত্যের প্রথম যে সার্থক উপন্যাস, এটার কথা আপনাকে আমি অলরেডি বলছি। কপালকুণ্ডলা বলছি, কৃষ্ণকান্তের উইল বলছি, এবং এই 3টা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট উপন্যাস, এগুলো আপনারা মনে রাখতে হবে। এছাড়াও অন্যান্য উপন্যাস আছে। বঙ্কিমের ত্রয়ী উপন্যাসটা মনে রাখবেন অবশ্যই, সীতারাম দেবী চৌধুরী নিয়ে আনন্দমঠ। হ্যাঁ, আর আনন্দমঠ এই উপন্যাসের কথা আমি বলছি। এই 3টা ত্রয়ী উপন্যাস মানে কি? সিরিয়াল, মানে
সিকোয়েন্স যে সব উপন্যাস রচিত হয়, মানে একটা কাহিনীর সাথে আরেকটার কাহিনী রিলেটেড, এগুলোকে বলা হচ্ছে আপনার ত্রয়ী উপন্যাস। এর মধ্যে আপনার আনন্দমঠটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বা সব থেকে বেশি বলা হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর কি উপন্যাসগুলোর মধ্যে। এছাড়াও অন্যান্য উপন্যাসগুলো আছে, এগুলো আপনি জাস্ট দেখে নেবেন, এগুলো আর আমি আগাইলাম না। আচ্ছা, বঙ্কিমের প্রবন্ধ, এটা খুবই ইম্পর্টেন্ট প্রবন্ধ, কমলাকান্তের দপ্তর। কেন? কারণ বঙ্কিমের ছদ্মনাম কমলাকান্ত, এই নাম অনুযায়ী তিনি ব্যঙ্গাত্মক একটা রচনা লিখছেন কমলাকান্তের দপ্তর, এটা আমাদের পাঠ্য বইয়ে ছিল। হ্যাঁ, বঙ্কিমের এই সাম্য যে প্রবন্ধটা, এই প্রবন্ধের একটা কাহিনী আছে। এই প্রবন্ধ নিয়ে ব্রিটিশ সরকার কিন্তু আপত্তি তুলছিল, এবং বঙ্কিম এই প্রবন্ধটা পরবর্তীতে বাজার থেকে নিজে গিয়ে প্রত্যাহার করে নিছে। এমন না যে ব্রিটিশ সরকার প্রত্যাহার করে, সে নিজেই প্রত্যাহার করে নিছে। এছাড়া বঙ্কিমের অন্যান্য প্রবন্ধগুলোর মধ্যে আপনার লোকরহস্য ইম্পর্টেন্ট, মুচিরাম গুড়ের জীবন চরিত, হ্যাঁ, বিবিধ প্রবন্ধ। হ্যাঁ, এরপরে বঙ্কিমের বিজ্ঞান বিষয় একটা আছে, বিজ্ঞান রহস্য, ধর্মতত্ত্ব, এই আর কি। আর বঙ্কিমের একটাই কাব্যগ্রন্থ, ললিত তথা মানস। ঠিক আছে।